ওকে, এখন আমরা শিখবো হচ্ছে পেকটিক সাবস্টেন্সেস। পেকটিক সাবস্টেন্স হচ্ছে সেই ধরনের সাবস্টেন্সেস যেগুলো সাধারণত আমরা হিট করে ফ্রুটস বা বিভিন্ন কম্পোনেন্টের সাথে মেশানোর পরে তাকে হিট করে কুলিং করে আমরা যে জ্যাম, জেলি বা থিকেনিং কোনো প্রোডাক্ট তৈরি করি, সেটা হচ্ছে পেকটিক সাবস্টেন্সেস। আমি যখন তোমাদেরকে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়াইছি, একটা পড়াইছিলাম হচ্ছে তোমার নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা পড়াইছিলাম হচ্ছে স্ট্রাকচারাল ভিউ থেকে। নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে পড়াইছিলাম যে কার্বোহাইড্রেট ইউটিলাইজ বাই দ্য বডি আর কার্বোহাইড্রেট নট ইউটিলাইজ বাই দ্য বডি। যে কার্বোহাইড্রেট গুলো আমাদের বডি ইউটিলাইজ করতে পারে সেগুলো তোমরা সবাই জানো কম বেশি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর গ্যালাক্টোজ, ওদিকে যে ল্যাকটোজ আছে, সুক্রোজ আছে, স্টার্চ আছে, ঠিক আছে, এগুলো আমাদের বডি ইউটিলাইজ করতে পারে। কিন্তু কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো আমাদের বডি ইউটিলাইজ করতে পারে না বিভিন্ন কারণে, যেগুলো অনেক সময় বলছি ক্লাসে। তার মধ্যে আছে হচ্ছে তোমার সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ আর পেকটিন। এই তিনটা যে তোমার কার্বোহাইড্রেট আছে, যে এই তিনটা কার্বোহাইড্রেট আমাদের শরীর ইউটিলাইজ করতে পারে না। কিন্তু এই যে সেলুলোজ বলো, হেমিসেলুলোজ বলো, পেকটিন বলো, এদের ফুড প্রসেসিং এ অনেক বড় বড় ভূমিকা আছে। বিশেষ করে পেকটিন, এই পেকটিনকে কেন্দ্র করে একটা ফুড প্রসেসিং ট্রেন্ড আছে সারা ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে জ্যাম, জেলি, বিভিন্ন ফ্রুটসকে প্রিজার্ভ করে রাখা, মানে ফ্রুট জুসকে লং টাইম প্রিজার্ভ করে ইউজ করার একটা পদ্ধতি হচ্ছে জেলি প্রসেস করা বা জ্যাম তৈরি করা, ঠিক আছে। এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, বিশাল একটা ইকোনমি ফুডের মার্কেটে আর কি, এই শুধু এই পেকটিনকে কেন্দ্র করে গড়ে উঠছে। সেটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস আর কি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, ঠিক আছে। যে তুমি যখন ফ্রুটস এন্ড ভেজিটেবলস টেকনোলজি পড়বা, সেখানে জ্যাম, জেলি দেখবে আলাদা চ্যাপ্টারই আছে, ঠিক আছে। সারা ওয়ার্ল্ডে আমাদের দেশে সাধারণত ফ্রুটস এর যে পরিমাণ প্রডিউস হয়, ম্যাক্সিমাম ফ্রুটস আমরা ওয়েস্ট করি বা নষ্ট করি। আমের সময় আম হচ্ছে এক নাগারে প্রচুর আম আসছে, সে আমের দেখা যাচ্ছে 3/1 যাচ্ছে নষ্ট হয়ে। তো আমরা যদি আমাদের এই যে জেলি প্রসেসিং বা জ্যাম প্রসেসিং টেকনোলজি গুলো ইজি করতে পারি বা হোম স্টেটে নিয়ে আসতে পারি বা কটেজ স্টেজে নিয়ে আসতে পারি, কটেজ মানে হচ্ছে ধরো ছোটখাটো বাসা বাড়িতে বসেই গ্রামের মধ্যে ধরো তৈরি করতেছে, করে সেটা একসাথে করে কেউ কোন একজন উদ্যোক্তা সেটাকে সেল করার ব্যবস্থা করবে, ঠিক আছে। সো এই টেকনোলজি খুবই সিম্পল টেকনোলজি। সো এটা মানে এই টেকনোলজিটা জানতে গেলে তোমাকে অবশ্যই এই টেকনোলজির মেইন যে হোতা, সেটা হচ্ছে তোমার পেকটিক সাবস্টেন্স, সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এখন যেহেতু এটা কার্বোহাইড্রেট, আগে বুঝতে হবে যেহেতু এটা কার্বোহাইড্রেট, সো কোনো একটা কার্বোহাইড্রেটের স্ট্রাকচারের সাথে এর মিল থাকবে, কোনো একটা মনোস্যাকারাইডের স্ট্রাকচারের সাথে এর মিল থাকবে। সো দেখো আমরা এখানে বলা আছে, দেখো পেকটিক সাবস্টেন্স আর আনব্রাঞ্চড পলিগ্লাকটিউরোনয়েডস দ্যাট ইজ পলিমার অফ গ্লাকটিউরোনিক অ্যাসিড। গ্লাকটিউরোনিক অ্যাসিড একটা কম্পোনেন্ট, গ্লুকোজ, ফ্রুক্টোজ এদের মতোই, ঠিক আছে। গ্যালাকটিউরোনিক অ্যাসিড, এই দেখো একটা গ্যালাকটিউরোনিক অ্যাসিড, এই ডান পাশের এইটা। অ্যাসিডের সাথে অর্গানিক অ্যাসিডের কোন গ্রুপ থাকে অর্গানিক অ্যাসিডের সাথে? COOH আছে, COOH। এইটা হচ্ছে একটা গ্যালাকটিউরোনিক অ্যাসিড। এই গ্যালাকটিউরোনিক অ্যাসিড যখন অনেকগুলো গ্যালাকটিউরোনিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হবে, এবং এখানে একটা বিশেষ বিষয় আছে, গ্যালাকটিউরোনিক অ্যাসিড আবার মিথানলের সাথে স্টারিফাইড হবে অনেক সময়, মানে এই হাইড্রোজেনটা সরে যায়, সেখানে মিথানল যোগ হবে, আছে এরকম। এই দেখো COOH3, আবার এই নিচে দেখো COOH3, এটা হচ্ছে মিথানল দ্বারা স্টারিফিকেশন হয়েছে, কার্বক্সিলিক গ্রুপটা মিথানলের দ্বারা স্টারিফিকেশন হয়েছে। সো আমরা যখন স্টার্চের স্ট্রাকচার করছিলাম সবই একরকম মনে হয়েছে, গ্লুকোজ 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 একের পর এক যোগ হয়ে একটা গ্লুকোজের 1 নম্বরের সাথে আরেকটা গ্লুকোজের 4 নাম্বার বন্ড করছে। এখানেও সেম, একটা গ্যালাকটিউরোনিক অ্যাসিডের 1 নম্বরের সাথে আরেকটা গ্যালাকটিউরোনিক অ্যাসিডের 4 নাম্বার বন্ড করবে, ঠিক আছে। আর যেখানে আমাদের 6 নাম্বার কার্বনে CH2 ছিল, এখানে আছে হচ্ছে COOH, ঠিক আছে। খালি তুমি গ্লুকোজের সাথে নিজে মানে এটার একটু ইমাজিন করো যে তোমার 6 নাম্বার কার্বন যখন CH2 ছিল, CH2OH ছিল,
সেখানে এখানে CH2OH এর জায়গা হবে COOH, আর কয়েকটার ভেতরে COOH না হয়ে সেটা এস্টারিফাইড হয়ে মিথানল যোগ হবে এর সাথে। এই হচ্ছে কমন। আর মানে তুমি যদি গ্লুকোজের সাথে খালি ইমাজিন করো, ঠিক আছে, এটা হচ্ছে গ্যালাকটুরোনিক অ্যাসিড, এটা হচ্ছে গ্যালাকটুরোনিক অ্যাসিড। তাহলে পেকটিক সাবস্টেন্স হচ্ছে পলিগ্যালাকটুরোনিক অ্যাসিড, তার মানে অনেকগুলো গ্যালাকটুরোনিক অ্যাসিড, যেরকম এস্টার্স যেরকম একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ যোগ হবে, সেম এটাও তাই। তোমার গ্যালাকটুরোনিক অ্যাসিডের সাথে আরেকটা গ্যালাকটুরোনিক অ্যাসিড যোগ হবে, একটার 1 নাম্বার কার্বনের সাথে আরেকটার 4 নাম্বার কার্বন যোগ হবে। এখানেও তোমার অ্যালডিহাইড গ্রুপ থাকে, সেই অ্যালডিহাইড গ্রুপের থেকে OH চলে গেছে একটা, ঠিক আছে, সেই অ্যালডিহাইড গ্রুপের থেকে OH, সেই অ্যালডিহাইড গ্রুপের থেকে OH চলে গেছে, আর একটার থেকে হচ্ছে তোমার H চলে গেছে, ওয়াটার বের হয়ে গেছে, এখানে একটা অক্সিজেন থেকে যাচ্ছে, এরকম তোমার বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। সো এই গ্যালাকটুরোনিক অ্যাসিড আবার কি হবে, গ্লুকোজে শুধু গ্লুকোজ থাকতো, কোনো চেঞ্জ ছিল না, এর ভেতরে ভেতরে মিথানল দ্বারা এস্টারিফিকেশন আছে। আবার সবগুলোই যে এস্টারিফিকেশন হবে এরকম না, মিথানল দ্বারা এস্টারিফিকেশন আছে কিছু, ঠিক আছে। এই যে সামগ্রিক যে চেইনটা, এই চেইনটাই হচ্ছে তোমার একটা পেকটিক গ্যালাকটুরানেন বা গ্যালাকটুরোনিক কম্পোনেন্ট, বা একেই বলে হচ্ছে তোমার পেকটিক সাবস্টেন্স, ঠিক আছে। এস্টার্সে যেমন শুধু গ্লুকোজ থাকতো, এইখানে গ্লুকোজের মানে তোমার গ্যালাকটুরোনিক অ্যাসিডের পাশাপাশি আরো কিছু থাকে, যেমন হচ্ছে নিউট্রাল মনোস্যাকারাইড সাচ এজ গ্যালাকটোজ, তারপর হচ্ছে র্যামনোজ, অ্যারাবিনোজ এন্ড জাইলোজ আর অলসো প্রেজেন্ট ইন পেকটিক সাবস্টেন্স। মানে এস্টার্সের সাথে যদি তুমি কল্পনা করো সব সময় ইজিলি বোঝার জন্য, এস্টার্সে আমি যেটা বলছি খালি গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, এখানে তোমার এখানে গ্যালাকটুরোনিক অ্যাসিড থাকবে, সেই গ্যালাকটুরোনিক অ্যাসিড আবার মিথানল দ্বারা এস্টারিফিকেশন অবস্থায় থাকবে, আবার এর ভেতরে ভেতরে এই ধরনের তোমার মনোস্যাকারাইড গুলো থাকবে, মানে সবই যে গ্যালাকটুরোনিক অ্যাসিড থাকবে, যেমন এস্টার্সের মধ্যে সবই গ্লুকোজ ছিল এরকম না, তার মানে কিছু গ্যালাকটোজ থাকবে, কিছু র্যামোজ থাকতে পারে, অ্যারাবিনোজ থাকতে পারে, আর XYLOSE হচ্ছে জাইলোজ, ঠিক আছে, উচ্চারণ মনে থাকবে, এক্সাইলোজ না কিন্তু জাইলোজ, আর অলসো প্রেজেন্ট ইন পেকটিক সাবস্টেন্সেস, ঠিক আছে, এই জিনিসগুলো থাকতে পারে। তাহলে কমন কি পেকটিক সাবস্টেন্সে? কমন হচ্ছে 1 নাম্বার গ্যালাকটুরোনিক অ্যাসিড থাকবে, এবং এটা হচ্ছে গ্যালাকটুরোনিক অ্যাসিডের লং চেইন, ঠিক আছে। কিন্তু এই চেইনের মধ্যে যে গ্যালাকটুরোনিক অ্যাসিড থাকে, সেই গ্যালাকটুরোনিক অ্যাসিড কোথাও কোথাও আবার মিথানল দ্বারা এস্টারিফিকেশন অবস্থায় থাকবে, মানে COOR H টা সরে যে এখানে একটা CH3 একটা করে মিথানল যোগ থাকতে পারে। এর বাইরেও এর সাথে কিছু মনোস্যাকারাইড থাকতে পারে, গ্যালাকটোজ থাকতে পারে, র্যামনোজ থাকতে পারে, অ্যারাবিনোজ থাকতে পারে, জাইলোজও থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে পেকটিক সাবস্টেন্স। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বল? না স্যার। ওকে, তাহলে স্ট্রাকচার দেখে কঠিন মনে হলো, কিন্তু স্ট্রাকচার কঠিন না, প্র্যাকটিস করলে গ্লুকোজের যেমন তোমরা স্টার্চের যেমন প্র্যাকটিস করছো, এরকম প্র্যাকটিস করলে একদম ইজি স্ট্রাকচার এটা, সব সেম, একের সাথে 4 বন্ড করবে, তারপর হচ্ছে তোমার এটা ইউ আকার হয়ে গেল কেন, কারণ হচ্ছে তোমার একটার যদি তোমার উপরে থাকে, দেখো খেয়াল করে দেখো, একটার যদি তোমার উপরে C মানে এস্টারিফিকেশন থাকে, পরবর্তীটার কিন্তু মানে ওই স্ট্রাকচারটা উল্টায় দিছে, উল্টা থাকে স্ট্রাকচারটা, ঠিক আছে। এই কারণে তোমার তোমার স্টার্স হচ্ছে তোমার ইসের মতো ছিল, তোমার উল্টা এনের উল্টা ইউর মতো ছিল, আর এখানে দেখবা যে তুমি সোজা ইউর মতো হয়ে যাবে। এই হচ্ছে পার্থক্য বেসিক, ঠিক আছে, এই হচ্ছে বেসিক পার্থক্য, আর কিছু। এরপর দেখো অকারেন্স। অকারেন্স মানে কোথায় থাকে, কোথায় থাকে, কোথায় পাই আমরা পেকটিক সাবস্টেন্স, আসলে ফ্রুটস এর কোথায় থাকে। তোমরা তোমাদের আসলে ইউনিভার্সিটিতে তো বিভিন্ন সময় হয় কি, বিভিন্ন খেলা হয়, ঠিক আছে, ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট বা ইন্টার ডিপার্টমেন্ট তোমার ফুটবল টুর্নামেন্ট, এরকম বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয় ডিপার্টমেন্টের সাথে, বা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট হয়, ইন্টার ইউনিভার্সিটি। এখন কথা হলো দুইটা টার্ম আছে ইংলিশ, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। জানো এই দুইটা টার্ম সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ স্যার। আমার কাছে একই মনে হতো প্রথম দিকে, যে ইন্টার মানে ধরো তোমার স্যার একটা বাংলা হচ্ছে অন্ত, হ্যাঁ একটা আন্ত, আর একটা হচ্ছে আন্ত।
হ্যাঁ, একটা জি আন্ত স্যার। আর একটা অন্ত। তা অন্তটা হচ্ছে ইন্ট্রা, ঠিক আছে, আর ইন্টার হচ্ছে আন্ত। মানে ধরো তোমার ফুড ডিপার্টমেন্টে ধরো এখন একটা ব্যাচ, যখন তোমরা ফাইনাল ইয়ারে থাকবা তখন ফুড ডিপার্টমেন্টে কয়টা ব্যাচ হওয়ার কথা? 4টা স্যার। 4টা ব্যাচ থাকার কথা। তাহলে ধরো ইন্টার ইন্টার ডিপার্টমেন্ট টুর্নামেন্ট হবে, ধরো ফুড, এগ্রিকালচার, ফিশারিজ, মাইক্রোবায়োলজি সবগুলোর ভেতরে টুর্নামেন্ট হবে, ধরো ক্রিকেট টুর্নামেন্ট এটা হবে। এই বছর ধরো ক্রিকেটের যখন সিজন হবে, ক্রিকেটের সময় ক্রিকেট হবে, যেহেতু তোমরা একটা ব্যাচ, মানে সেই ধরনের পার্টিসিপেট নাই বিধায় আমরা ওইভাবে উৎসাহের সাথে বা উদ্দীপনার সাথে এই ধরনের টুর্নামেন্ট গুলো এখন আয়োজন করে উঠতে পারতেছি না। যখন আর একটা ব্যাচ আসবে তখন দেখবা যে এই ধরনের টুর্নামেন্ট হবে, বছরে খেলাধুলা হবে, ঠিক আছে, সবগুলো। এটা ইউনিভার্সিটি পড়াশোনার একটা পার্ট। সো যখন তোমার ইন্টার ডিপার্টমেন্ট, 4টা ডিপার্টমেন্টের মধ্যে টুর্নামেন্ট হবে, সেটা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট টুর্নামেন্ট। তার মানে 4টা ডিপার্টমেন্টের সাথে 4টা ডিপার্টমেন্টের খেলা। কিন্তু এখন এই যে টিম তৈরি করব আমরা, যখন যে ফুডের ভেতরে একটা টিম তৈরি করতে হবে, তাহলে কি শুধু তোমাদের ব্যাচের থেকে নিলে হবে? না স্যার। তখন কিন্তু সব ব্যাচের থেকে যারা ভালো পারফর্মার আমরা চেষ্টা করবো, কারণ ডিপার্টমেন্টের স্বার্থে যারা ভালো খেলবে তাদেরকে তো নিতে হবে। তো একটা ফার্স্ট ইয়ারেরও একটা ছেলে দেখা যাবে অনেক ভালো খেলতে পারে, তো এই যে যাচাই করার জন্য বা আইডেন্টিফিকেশন করার জন্য তখন এক ব্যাচের সাথে আরেক ব্যাচের খেলা হয়। ধরো ফোর্থ ব্যাচের সাথে ফার্স্ট ব্যাচের খেলা, মানে ফোর্থ ইয়ারের সাথে ফার্স্ট ইয়ারের খেলা, থার্ড ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের খেলা, এরকম যে নিজেদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ইন্ট্রা, মানে অন্ত। বুঝতে পারছো? এত জি কিছু স্যার। বুঝাইলাম এই টপিকসটা শুধু বোঝানোর জন্য। এখানে বলছে ইন্টার সেলুলার, নট ইন্ট্রাসেলুলার। তার মানে পেকটিক সাবস্টেন্স সেলের ভেতরে থাকে না। বুঝতে পারছো? শুধু এইটুকু বোঝানোর জন্য এত কিছু বললাম, যে এটা সেলের ভেতরে থাকে না। তাহলে থাকে কোথায়? থাকে হচ্ছে সেল, একটা সেল এবং আরেকটা সেলের মাঝে যে জায়গা থাকে, এইখানে যে ধরনের কেমিক্যাল থাকে তার মধ্যে একটা কেমিক্যাল হচ্ছে পেকটিক সাবস্টেন্স। ক্লিয়ার? জি। ফ্রুটস বা তোমার যে কোনো ধরনের ফ্রুটস এর যে খোসা থাকে, সেই খোসার নিচে তো সেল থাকে, তাই না? এই যে সেলের ভেতরে না, সেলের বাইরে এই পেকটিক সাবস্টেন্স গুলো থাকে। ঠিক আছে, বলতে পেকটিক সাবস্টেন্স মানে দ্যাট আর স্যার এক্সট্রাক্টেড দুইটা ফ্রম, সেলের মাঝামাঝি একটা জায়গায়। হ্যাঁ মাঝামাঝি একটা জায়গা, সাধারণত খোসার নিচে থাকে আর কি। এন্ডোস্পার্ম, তোমার এন্ডোস্পার্মের ভেতরে থাকে না সাধারণত, বা তোমার যে সাদা, যেমন আমের যে সাদা যে অংশ, যে শাঁসালো অংশ, সেখানে খুবই কম পরিমাণে থাকে না বললেই চলে। মূলত থাকে হচ্ছে সবুজ যে তোমার যে খোসা, যেটা খোসাকে যদি তুমি পুরোপুরি না ছিল, মানে সাদা করে না ছিল, মানে হালকা করে যদি ছিল, দেখবা যে একটা সবুজ হাব একটা তোমার কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় যে একটা ক্রিমি, মূলত পেকটিক সাবস্টেন্সের কালারটা হচ্ছে তোমার অফ হোয়াইট, ঠিক আছে, অফ হোয়াইট কালার, ঠিক আছে, নট সাদা, নট তোমার ডার্ক, অফ হোয়াইট একটা কালার থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার পেকটিক সাবস্টেন্স। তাহলে এটা সাবস্টেন্স দ্যাট আর এক্সট্রাক্টেড ফ্রম প্লান্ট কমার্শিয়ালি অর ইন দ্য ল্যাবরেটরি আর কল্ড পেকটিনস। কমার্শিয়ালি বা তোমার ল্যাবরেটরি থেকে তোমার ওটাকে এক্সট্রাক্ট করার বিভিন্ন পদ্ধতি আছে। যখন এক্সট্রাক্ট করা হয়, ড্রাই করা হয়, ড্রাই করে পরবর্তীতে এটা জ্যাম জেলি বা এগুলো প্রসেসিং এ ব্যবহার করা যায়। আবার ফ্রুটস কে সরাসরি তোমার হিট দিয়েও তোমার ওটাকে সেটিং করা যায় আর কি, ঠিক আছে, যাদের ওই পেকটিন কন্টেন্ট বেশি। যেমন পেয়ারার জেলি যদি তুমি পেকটিন ইউজ না করো, তাও তুমি বাসা বাড়িতে তুমি ইজিলি পেয়ারা জেলি তৈরি করতে পারবা নিজেরাই চেষ্টা করে। এবার যে পেকটিন অলসো এক্সট্রাক্টেড ফ্রম অ্যাপেল, ঠিক আছে, আপেল থেকে হতে পারে, পমেজ থেকে হতে পারে, তারপরে হচ্ছে আপেলের যে পমেজ যেটা থাকে সেখান থেকে হতে পারে, দ্য রিন্ড অফ সাইটাস ফ্রুটস এর রিন্ড থেকে, তারপর সাইট্রন, সুগার বিট পাল্প, সুগার বিটের পাল্পের থেকে, এন্ড দা ক্যাপিচুলা অফ সানফ্লাওয়ারের একটা পার্ট আছে, সেই পার্টের থেকেও তোমার এই পেকটিক সাবস্টেন্সটা আইসোলেট করা যায় আর কি, হচ্ছে কোথায় থাকে। এরপর দেখো স্ট্রাকচার কিন্তু অলরেডি আমি পড়ায় ফেলছি, ঠিক আছে। ওই যখন আমি তোমাকে ওই বেসিকটা বললাম আর কি, সেই কথাগুলো এখানে আসবে ঘুরে ফিরে। স্ট্রাকচারের মধ্যে কি থাকে? স্ট্রাকচারের মধ্যে থাকে হচ্ছে তোমার গ্যালাকটোনিক অ্যাসিডের একটা লং চেইন, সেটা কয়টা থাকতে পারে? 100 থেকে 200টা ইউনিট থাকতে পারে, বুঝছো? 100 থেকে 200টা ইউনিট থাকতে পারে। তারপরে হচ্ছে এটা কি থাকে তোমার, স্টারিফিকেশন করা থাকে, বলতেছে ফার্স্ট কার্বন অ্যাটম
এই যে ফার্স্ট কার্বন অ্যাটমের সাথে কয় নাম্বার কার্বন অ্যাটম, পরবর্তীটার এই 4 নাম্বার কার্বন অ্যাটম পরস্পরের সাথে বন্ড করা থাকে। তারপর হচ্ছে এ গ্রেটার পার্সেন্ট অফ কার্বক্সিল গ্রুপ আর স্টারিফাইড, একটা বড় পার্সেন্টেজ অফ কার্বক্সিল গ্রুপটা মিথানল দ্বারা স্টারিফাইড থাকতে পারে। এই কথাগুলো আমি বলছি অলরেডি তোমাদের, ঠিক আছে, স্টারিফাইড থাকতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিটাইল গ্রুপ অ্যাট C3 C2 এন্ড C3। তোমার এই যে 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বন, এই 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে অনেক সময় তোমার অ্যাসিটাইল গ্রুপ থাকে, ঠিক আছে, অ্যাসিটাইল গ্রুপ থাকতে পারে। তারপর হচ্ছে পেকটিন অলসো কন্টেন স্মল অ্যামাউন্ট অফ সুগার, কিছু সুগারও থাকতে পারে, যেমন গ্লুকোজ, র্যাবিনোজ, অ্যারাবিনোজ, চাইলোজ যেটা বললাম। তারপরে মলিকুলার ওয়েট হচ্ছে তোমার 20,000 থেকে 4 লক্ষ, ঠিক আছে, মলিকুলার ওয়েট 20,000 থেকে 4 লক্ষ, ঠিক আছে। হেভি, হেভি মানে একটা মলিকুলের ওয়েট অনেক বেশি, হেভি টাইপ। তার মানে এটা তোমার সাধারণত পেকটিন খুবই অল্প পরিমাণে দিলে তোমার অনেক বেশি, 1% পেকটিন দিলেই তোমার জেল ফর্ম করা সম্ভব হয়, অ্যারাউন্ড 1%, ঠিক আছে, যে পেকটিন দিলেই তোমার জেল ফর্ম করা সম্ভব। এই জন্য পেকটিন লাগেও খুব কম এবং এক্সপেন্সিভ খুব পেকটিন, ঠিক আছে, প্রায় ধরো তোমার 1400-1500 টাকা 1 কেজি পেকটিনের দাম, 1 কেজি পেকটিন। বা তোমার 1 গ্রাম দিলেই তোমার 1 কেজি জেলি মানে জুসের জেলি তৈরি করা যায়, অনলি 1 গ্রাম ইউজ। এরপরে দেখো প্রপার্টিজ বলছে, পেকটিন ইজ সলিড পাউডার, অফ হোয়াইট ইন কালার, সলিড পাউডার, পাউডার ফর্মে থাকে, এর কালার কি অফ হোয়াইট। পেকটিন ইজ পার্টিকুলারলি অডরলেস, এর কোনো নিজস্ব ঘ্রাণ নাই। পেকটিন ইজ স্টেবল এট অর্ডিনারি কন্ডিশন বিকজ আনস্টেবল ইন এক্সেস হিট, অর্ডিনারি কন্ডিশনে রাখলে কোনো চেঞ্জ হয় না, কিন্তু এক্সেস হিটে পেকটিনের চেঞ্জ হয়ে যায়। পেকটিন ইজ সলিউবল ইন পিওর ওয়াটার, পিওর ওয়াটারে সলিউবল হয়, পার্শিয়ালি সলিউবল ইন কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটারে পার্শিয়ালি সলিউবল হয়, এবং যখন একটু হিট করা হয় অথবা অ্যালকোহল বা অর্গানিক সলভেন্টের মধ্যে দেওয়া হয়, এটা তোমার যখন হিট করা হয় তখন তোমার ফুললি সলিউবল হয়, কোল্ড ওয়াটারে পার্শিয়ালি সলিউবল হয়। আর যদি তোমার অর্গানিক সলভেন্ট বা অ্যালকোহলের ভেতরে এটা কখনো সলিউবল হয় না, ঠিক আছে। অর্গানিক সলভেন্ট বা অ্যালকোহলের ভেতরে ফ্যাট বা লিপিড সলিউবল হয়, কিন্তু পেকটিন সলিউবল হয় না। পেকটিন ইজ কম্পোস্টেবল এট হায়ার টেম্পারেচার, পেকটিন হায়ার টেম্পারেচারে কম্বাস্টেবল হয় বা আগুন ধরে যেতে পারে, বিকজ অফ দিস ইজ মাস্ট বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম হিট এন্ড এনি সোর্স অফ ইগনিশন, আগুনের থেকে দূরে রাখতে হয় পেকটিন। ড্রাই পাউডার পেকটিন when added to water has a tendency to hydrate, সেম এস্টারসে আমরা কেমন দেখছি যে পানিতে মিশালে কি হয়, এটা তোমার পানির সাথে মেশে কিন্তু হাইড্রেট হয় না, কিন্তু পেকটিনের ক্ষেত্রে তোমার ড্রাই পাউডার দিলেও ও হাইড্রেট হওয়া শুরু করে ভেরি র্যাপিডলি এন্ড ফোমিং জেল, এবং জেল ফর্ম করে, ঠিক আছে, হিট দেওয়ার পরে ঠান্ডা করলে জেল ফর্ম করে। ডাইলুট সলিউশন আর নিউটনিয়ান but at a moderate concentration they exhibit non-Newtonian pseudoplastic behavior characteristics, এগুলো নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড, pseudoplastic, এগুলো তোমাদের ভিসকোসিটি যখন তোমরা পড়ছো বা ফ্লুইড যখন পড়ছো সেখানে পড়ার কথা আর কি, এগুলো বৈশিষ্ট্য কোনটা কেমন, ঠিক আছে, এগুলো জাস্ট নাম শেখো এখন। এগুলো যখন প্রিন্সিপাল অফ ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ ফুড পড়বা তখন হচ্ছে এই নিউট্রিয়েন্ট ফ্লুইড কোনগুলা, নন নিউট্রিয়েন্ট ফ্লুইড কোনগুলা, সিডোপ্লাস্টিক কোনগুলা, থিক্সোট্রফিক কোনগুলা, ঠিক আছে, এগুলো ভিসকোসিটির সাথে রিলেশন আছে, ঠিক আছে। এর উপরে ভিত্তি করে এই বিভিন্ন ধরনের লিকুইড ফুডকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, সেগুলো সম্পর্কে ডিটেলস তখন জানবা আর কি। আপাতত জাস্ট তোমরা এই পয়েন্টগুলো মুখস্থ করো। বলছে মডারেট কনসেন্ট্রেশন দি এক্সিবিট নন নিউটনিয়ান সিডোপ্লাস্টিক বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, জাস্ট পয়েন্টটা মুখস্থ করবে। ডিটেইলস বুঝতে গেলে তোমাকে আমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ ফুড পড়বো আরো অ্যাডভান্স ক্লাসে যে তখন এগুলো শিখবো। এই বৈশিষ্ট্যের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এরপরে দেখো আরো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা তোমার ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ জেল স্ট্রেংথ বাড়াইতে গেলে কি ধরনের আচরণ করে, ইনক্রিজ ভিসকোসিটি এন্ড ভাইস ভার্সা, তারপরে তোমার pH কত থাকতে হয়, পেকটিন আন্ডারগো পলিমারাইজেশন বাট আন্ডারগো ডিপলিমারাইজেশন, মানে পেকটিনের যে পলিমার থাকে, যে পলিমার, এই পলিমারকে তুমি আরো বাড়াইতে পারবে না, মানে এর চেইন লেন্থ কে তুমি ধরো 200টা চেইন লেন্থ আছে আর একটা পেকটিনে এনে তুমি ওর সাথে জুড়াইলা, এটা সম্ভব না, পলিমারাইজেশন সম্ভব না। কিন্তু ডিপলিমারাইজেশন মানে তোমার ওই যে 200টা চেইন আছে, 200টা চেইনটাকে ভেঙে তুমি 150 বা 100 চেইন পরিণত করতে পারবা, সেটা বলে যে ডিপলিমারাইজেশন, এটা করা যায়।
এখানে পেকটিন ইজ ভ্যালুড বাই দ্য পেকটিক গ্রেড। পেকটিনকে পেকটিন গ্রেডের মাধ্যমে ই করা যায় যে পেকটিনের কোন গ্রেডের এটা, ঠিক আছে। পেকটিন গ্রেডের এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ পাউন্ডস অফ সুগার দ্যাট 1 পাউন্ডস অফ পেকটিন ক্যান ক্যারি ইন এ জেলি। বলতেছে যে কত পাউন্ড সুগার 1 পাউন্ড জেলি ক্যারি করতে পারে, সেটার উপরে ভিত্তি করে পেকটিন গ্রেড করা হয়। মানে যত বেশি সুগার ক্যারি করতে পারে তার পেকটিন গ্রেড তত বেশি হয়, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে দ্য নাম্বার অফ পাউন্ডস অফ সুগার, কত পাউন্ড সুগার 1 পাউন্ড পেকটিন ক্যারি করতে পারে, মানে নিজেদের মধ্যে ট্র্যাপ করতে পারে সুগার, ঠিক আছে। সুগার ছাড়া তোমার পেকটিন জেল তৈরি করা হয় না, ঠিক আছে, সাধারণত। তবে ডায়াবেটিস রোগীদের জন্য তোমার সুগার ছাড়াও পেকটিন জেল তৈরি করা যায়, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে লো মিথক্সি পেকটিন। এগুলো আমরা সামনের ক্লাসে পড়বো আর কি, পেকটিন জেল কিভাবে ফর্ম হয়। এরপরে দেখো পেকটিন কেমিস্ট্রি। পেকটিন কেমিস্ট্রি মানে পেকটিন কি বৈশিষ্ট্য, মানে কি ধরনের কেমিক্যাল আচরণ করে। বলতেছে লো মিথক্সি পেকটিন ইন্টারঅ্যাক্ট উইথ পলি এল লাইসিন। লাইসিন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, মানে লো মিথক্সি পেকটিন গুলা লাইসিনের সাথে রিঅ্যাক্ট করে ইন পেকটিনস উইথ এ ডেক্সট্রোজ ইকুইভ্যালেন্ট অফ 36%। 36% ডেক্সট্রোজ ইকুইভ্যালেন্ট স্ট্রং জেল ক্রস লিঙ্ক বাই ফিজিক্যাল বন্ডস উইথ দ্য প্রোটিন or obtain pH close to neutral. নিউট্রাল pH এর উপস্থিতিতে ডেক্সট্রোজ ইকুইভ্যালেন্ট 36 যদি থাকে, তাহলে পেকটিন প্রোটিনের সাথে রিঅ্যাকশন করে, সেই প্রোটিনেরটা কি তোমার পলি এল লাইসিন, এই প্রোটিনের সাথে বন্ড করতে পারে পেকটিন। এটা একটা কেমিস্ট্রি, ঠিক আছে। ফ্যাক্টর গুলো কি কি, তোমার 36% ডেক্সট্রোজ ইকুইভ্যালেন্ট থাকতে হবে, ঠিক আছে, ফিজিক্যাল বন্ডস উইথ প্রোটিন আর অপটেন, এবং পিএইচ থাকতে হবে হচ্ছে নিউট্রালের কাছাকাছি, 7 এর কাছাকাছি থাকতে হবে পিএইচ, ঠিক আছে। তারপরে জি হচ্ছে স্যার। তোমার এরপরে দেখো ইন্টারঅ্যাকশন অফ পেকটিনস উইথ জিলাটিন। পেকটিন জিলাটিনের সাথে কি ধরনের ইন্টারঅ্যাকশন করে, ঠিক আছে। পেকটিনের কাজও তোমার জেল ফর্ম করা, জিলাটিনের কাজও তোমার জেল ফর্ম করা। জিলাটিন কিন্তু তোমার বিভিন্ন সুপার শপ গুলোতে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় জিলাটিন, ঠিক আছে। জিলাটিন বিভিন্ন সুপার শপ গুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায়। সাধারণত আমরা এই যে ফালুদা টালুদা যখন তৈরি করি, যারা বাসাতে ফালুদা তৈরি করছো, বাসায় যে তোমরা ওই যে জেলিটা যেটা তৈরি করা হয় সাধারণত সেট করে, বা যারা ফালুদা খাইছো বাইরে, দেখবা যে বিভিন্ন কালারের জি স্যার। তোমার কিউব করে কাটা থাকে আর কি, ছোট ছোট দানাদার বা কিউবের মতো থাকে, ওইগুলো দিয়ে দেয় ফালুদার ভেতরে, ঠিক আছে। এগুলো মূলত তোমার পেকটিন দ্বারা হ্যাঁ তৈরি স্যার। না, এগুলো মূলত জিলাটিন দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে। এগুলো পেকটিন না, জিলাটিন। কারণ জিলাটিন হচ্ছে চিপ, সস্তা, আর পেকটিন হচ্ছে এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। কারণ তোমাকে বিভিন্ন ফ্রুটস এর বিভিন্ন অংশ থেকে ওটাকে এক্সট্রাক্ট করতে হয়। সো ওই ফ্রুটসটাকে তোমার টোটালি ওই ফ্রুটস এর ভ্যালুও তোমাকে পেকটিনের সাথে অ্যাড করতে হবে, যে ওই ফ্রুটসটার যে টোটাল ভ্যালু ছিল সেখান থেকে তুমি ধরো হয়তো আধা গ্রাম বা 1 গ্রাম তুমি একটা ফ্রুটস এর থেকে তুমি পেকটিন এক্সট্রাক্ট করছো, তাহলে ওই ফ্রুটসটার যে ভ্যালু ছিল টোটাল ভ্যালুটা কিন্তু পেকটিনের উপরেই চলে আসতেছে। সো এই জন্য এক্সপেন্সিভ। কিন্তু জিলাটিনটা পাওয়া যায় হচ্ছে, কলাজেন নাম শুনছো মানুষের বা যে কোনো প্রাণীর যে তোমার যে কানেকটিভ টিস্যু আছে, ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু হচ্ছে কলাজেন। এই কলাজেনের ভেতরেই তোমার মূলত জিলাটিন থাকে, ঠিক আছে। কলাজেনের পার্ট হচ্ছে জিলাটিন। সো এই জিলাটিনটা যে কোনো এনিম্যালের থেকে এক্সট্রাক্ট করা যায়। সো ওয়ার্ল্ডে সব থেকে বেশি মানে কনজিউম করে হচ্ছে এনিম্যালের মধ্যে আছে হচ্ছে তোমার পর্ক, শূকর। সো এই শূকরের থেকে এই জিলাটিনটা ম্যাক্সিমাম পোর্শন ওরা পৃথিবীর যারা যেসব দেশে পর্ক প্রচুর কনজিউম করে, ওরা এই জিলাটিনটা এখান থেকে এক্সট্রাক্ট করে। কিন্তু আমাদের মতো যারা মুসলিম কান্ট্রি আছে, এদেরকে সাধারণত তোমার কাউ বলো বা তোমার উট বলো, দুম্বা বলো, ওদের যে তোমার বিভিন্ন হাড় টাড় আছে ওইগুলো কালেক্ট করে ওইখান থেকে তোমার ওই যে কানেকটিভ টিস্যু গুলো আছে, ওই কানেকটিভ টিস্যু গুলা থেকে জিলাটিনটাকে এক্সট্রাক্ট করা হয়। এই কারণে আমাদেরকে বলা হয় তোমার, আমাদেরকে অবশ্যই যে জিলাটিন গুলো সাপ্লাই করা হয় বাংলাদেশ বলো বা এগুলো, অবশ্যই সেগুলো হালাল হতে হবে, ঠিক আছে। এখন কত পার্সেন্ট হালাল হয় সেটা নিয়ে কোশ্চেন আছে, কিন্তু হালাল হতে হবে জিলাটিন। সো এই হচ্ছে মূলত জিলাটিন। এখন হচ্ছে কথা হলো জিলাটিন তাহলে ইন্ডাস্ট্রি গুলাতে ইউজ করে জিলাটিন, এক হচ্ছে পেকটিন ইউজ করে, তার সাথে জিলাটিন ইউজ করে। কারণ হচ্ছে জিলাটিন সস্তা, পেকটিন এক্সপেন্সিভ। সো পেকটিনের খরচ কমানোর জন্য, মানে প্রসেসিং এর কস্ট কমানোর জন্য তার ভিতরে জিলাটিন ইউজ করে। তোমার 100 গ্রাম পেকটিন অ্যারাউন্ড তোমার দাম পড়ে প্রায়
200 টাকা 250 টাকার মতো 100 গ্রাম পেকটিন যদি তুমি কিনতে চাও। আর তুমি 100 গ্রাম জিলাটিন কিনতে গেলে তুমি পাবা প্রায় 35-40 টাকা। ঠিক আছে, সো অনেক স্যার ডিফারেন্স। এটা মানে লোকাল মার্কেটে কি নামে পরিচিত, পেকটিন জিলেটিন? জিলাটিন নামে পরিচিত, লোকাল মার্কেটে জিলাটিন নামে পরিচিত, কিন্তু লোকাল মার্কেটে তুমি পেকটিনটা পাবা না। পেকটিনটা পেকটিনটা এক্সপেন্সিভ। তাহলে কি করতে হবে স্যার? পেকটিনটা তুমি আহ, রাজশাহীতে যে তোমার যে কেমিক্যাল সাপ্লায়ার যে কোম্পানিগুলো আছে, যেগুলো ইউনিভার্সিটি গুলোতে কেমিক্যাল দেয়, যেমন জাসকো নামে বোধহয় তোমাদের রাজশাহীতে একটা ইয়ে আছে, ঠিক আছে? বা যেখান থেকে তোমার যে ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় আর কি। তোমরা ওই যে ইন্টারমিডিয়েট এসএসসির সময় যে এইগুলো কিনছো না, ডিসেক্টিং বক্স টক্স, ঠিক আছে, যারা Yes, sir. কেমিক্যাল সাপ্লাই দেয় বিভিন্ন, ওরা ওরা ওদের কাছে এগুলো পাওয়া যায় পেকটিন। পেকটিন দিয়ে সাধারণত আমাদের যে লোকাল যে জেলিগুলো তৈরি হয়, এগুলো সাধারণত পেকটিন ইউজ করে না, ওরা ইউজ করে এগার এগার। সেটা সেটা সম্পর্কে আসতেছি এরপরে, এগার এগারের সাথে পেকটিনের কি রিলেশন। তারপর পেকটিনের সাথে জিলাটিনের তাহলে অবশ্যই কেমিস্ট্রি আমাদেরকে জানতে হবে, না হলে আমি কতটুকুর সাথে কতটুকু মেশাবো, কখন আমি মেশাইতে পারবো, কোন ফুডস এর জন্য পারবো, কোন ফুডস এর জন্য পারবো না, ঠিক আছে? বা যদি মেশাইলে তাহলে পেকটিন, যদি পিওর পেকটিন দিয়ে তুমি জেলি তৈরি করতে যাও, সেটার জন্য যতটুকু সময় লাগবে, এর ভেতরে যদি তুমি জিলাটিন অ্যাড করো, তাহলে এর সময়ের কিন্তু তারতম্য হবে, বা হিটের বা টেম্পারেচারের কিন্তু কম বেশি করতে হবে, ঠিক আছে? সবকিছু মিলায়, এই কারণে এই পেকটিনের সাথে জিলাটিনের ইন্টারাকশন আমাদেরকে জানতে হবে। এটা পেকটিনের একটা কেমিস্ট্রি। বলতে জিলাটিন ইজ ইউজড অলমোস্ট এক্সক্লুসিভলি ইন কনফেকশনারি প্রোডাক্টস in which long tough gum like texture are desired। যেখানে লং টাফ গাম লাইক টেক্সচার, যেমন বললাম ফালুদা তৈরি করতেছো, তোমার জেলির মতো জিনিস দরকার, বিভিন্ন কালারের ফ্রুটস এর ফ্লেভার দিচ্ছে, ফ্লেভার দিয়ে গরম পানির ভিতর ফ্লেভার দিয়ে জিলাটিন দিয়ে হিট করতেছে, তোমার একটা থকথকে জেলের মতো যেতে, সেটাকে তুমি কেটে কেটে ছোট ছোট করে তুমি দিতে পারছো কনফেকশনারি ইন্ডাস্ট্রি গুলাতে। বলতেছে ফর দিস প্রোডাক্টস এ ডোজ অফ 7-10% জিলাটিন ইজ রিকোয়ার্ড টু রিচ এ সাফিসিয়েন্ট ফার্মনেস। 7-10% জিলাটিন দিতে হয় ওয়াটারের ভিতরে তোমার সাফিসিয়েন্ট ফার্মনেস পাইতে গেলে। In some gum products, even up to 15% gelatin may be necessary to obtain the desired firmness। তোমার কোন কোন গামি প্রোডাক্টে তোমার পেকটিনের পাশাপাশিও অ্যারাউন্ড 5% পর্যন্ত জিলাটিন ইউজ করে, মানে 15% পর্যন্ত জিলাটিন ইউজ করে। when using gelatin alone, the low melting temperature of the product may prove to be a disadvantage। যদি তুমি শুধু এককভাবে জিলাটিন ইউজ করো, তাহলে কি হবে, এটা অল্প তাপমাত্রায় আবার গলে যাবে, নরমাল কন্ডিশনে ফেরত চলে আসবে, ঠিক আছে? এই কারণে একে এই পেকটিনের সাথে কম্বিনেশন করে দেওয়া হয়। দিস মে বি কম্পেনসেটেড, মানে এটাকে দূর করা যায়, কম্পেনসেটেড করা যায় বাই, মানে এটার অভাব পূরণ করা যায়। কম্পেনসেটেড মূল বাংলাটা ইংলিশ হচ্ছে অভাব পূরণ করা, ঠিক আছে? কম্পেনসেটেড বাই কম্বাইনিং ইট উইথ পেকটিন, পেকটিনের সাথে কম্বাইন করে এই প্রবলেমটাকে দূর করা যায়, ঠিক আছে? এই হচ্ছে মূলত তোমার কেন জিলাটিনাইজেশন, মানে তোমার জিলাটিন ইউজ করা হয় পেকটিনের সাথে, ঠিক আছে? এরপরে টপিকস, এরপরে কেমিস্ট্রিটা হচ্ছে ইন্টারাকশন অফ পেকটিন উইথ স্টার্চ। স্টার্চের সাথেও পেকটিন ইউজ করা হয়। কখন ইউজ করা হয়? ওয়ান এক্সাম্পল অফ এ প্রোডাক্ট প্রোডিউসিং ইউজিং এ কম্বিনেশন অফ পেকটিন এন্ড স্টার্চ আর দ্য সো কল্ড জেলি বিনস। জেলি বিনস এর মধ্যে পেকটিনের সাথে স্টার্চ ইউজ করা হয়। জেলি বিনস আগেও বলছি আমি ক্লাসে, তোমার জেলির মতো কিন্তু দেখতে আবার ক্যান্ডির মতো, জেলি বিনস, ঠিক আছে? জেলি কিন্তু দেখতে ক্যান্ডির মতো এখন পাওয়া যায় বিভিন্ন তোমার কনফেকশনারি ইন্ডাস্ট্রি, মানে দোকানে বা বেকারিতে পাবা, দেখবা জেলি বিনস সফট, কিন্তু দেখতে মনে হবে ক্যান্ডির মতো, বিভিন্ন শেপে, কোনোটা বিয়ারের শেপ, কোনোটা তোমার বিভিন্ন শেপে তৈরি করে, খাইতে লাগে তোমার সুইট। এটা এটা এই ধরনের জেলি বিন, মানে তোমার সলিডিফাইড জেলি। জেলি সাধারণত হয়তো তোমার চিটচিটে বা খুব সফট হয়, এটা একটু তোমার একটু সলিডিফাইড, মানে একটু শক্ত হয় আর কি। এই শক্তটা করার জন্য পেকটিনের সাথে এই এস্টার্স কে অ্যাড করা হয়, বিভিন্ন রেশিওতে অ্যাড করা হয়, ঠিক আছে? এই হচ্ছে তোমার পেকটিন উইথ এস্টার্স কেন করা হয় এবং কি উদ্দেশ্যে করা হয়, কোন প্রোডাক্টে করা হয়। এরপর কম্বিনেশন অফ পেকটিন উইথ এগার এগার। এগার এগার হচ্ছে তোমার সামুদ্রিক এক ধরনের রেড অ্যালগি আছে, শৈবাল আছে, সেই শৈবাল থেকে এটাকে এক্সট্রাক্ট করা হয়, ঠিক আছে? এই যে রেড অ্যালগি আছে, এই রেড অ্যালগির ভেতরেও তোমার কিছু পেকটিক কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? এগার এগারের মধ্যেও তোমার কিছু পেকটিক কম্পোনেন্ট থাকে। এই পেকটিক কম্পোনেন্ট, এটা বলছে ইন প্রোডাক্টস মোর viscous texture can be achieved by replacing the agar agar
পার্শিয়ালি অর কমপ্লিটলি উইথ পেকটিন, মানে পুরা পেকটিন কে ইউজ না করে তুমি যদি মোর ভিসকাস প্রোডাক্ট চাও, মানে তোমার জেলিটা একদম সেট জেলি না চাও, তোমার একটু ভিসকাস মানে একটু চিটচিটে যদি অবস্থায় তুমি জেলি চাও, মানে একেবারে সলিড জেলি না, তাহলে তুমি পেকটিনের সাথে সার্টেন পার্সেন্টেজ এগার অ্যাড করবা। এগারের কাজও তোমার জেল ফর্ম করা। সাধারণত আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে, আমাদের দেশে যে জেলি গুলো তৈরি হয় এগুলো তো মানে সবই তোমার ফ্লেভার জেলি আর কি, মানে এখানে তুমি অরিজিনাল ফ্রুটস এর কিছুই খুঁজে পাবা না সাধারণত। সো এই জেলিগুলা সাধারণত দেখা যায় তোমার এগার এগার দিয়ে তৈরি করা, এখন এগার এগারও দাম কম, 100 গ্রাম এগার এগার পাওয়া যায় প্রায় তোমার ধরো কত, আহ, 60-70 টাকায় তোমার 100 গ্রাম এগার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, 1-150 গ্রাম এগার পাওয়া যায় 60-70 টাকা খরচ করে। কারণ এটা হচ্ছে সামুদ্রিক আগাছা থেকে, হ্যাঁ, এটা অ্যাভেলেবেল, এটা তুমি বেকারিতে একটু খুঁজলেই পাবা এগার এগার। ঠিক আছে, বা কেমিক্যাল যে সবগুলো আছে এটা খুঁজে দেখবা যে প্রত্যেক বড় বাজার টাইপের যেগুলো, মানে তোমার যেখানে তোমার স্টেশন, মানে সরি, তোমার এই আইটেম গুলা তোমার মুদি দোকান বড়, যেখানে তোমাদের মার্কেট থাকে আর কি, আমাদের খুলনাতে আছে বড় বাজার, এখানে তোমার বিভিন্ন কেমিক্যাল প্রসেসিং কেমিক্যাল পাওয়া যায়, ফুডের বিভিন্ন কেমিক্যাল ফ্লেভার এগুলো পাওয়া যায় আর কি, এসব দোকানে এগুলো অ্যাভেলেবেল। এগার এগার পাবা, তুমি জিলাটিন পাবা সেখানে, কিন্তু পেকটিনটা সাধারণত সবাই রাখে না, কারণ পেকটিনটা এক্সপেন্সিভ, পেকটিনটা তোমার ওইভাবে বিক্রি করতে চায় নাকি। ঠিক আছে, কারণ ওটা হচ্ছে 1 কেজির তোমার কন্টেনার থাকে বা আধা কেজির কন্টেনার থাকে, অত দাম দিয়ে কেউ কেনে না সাধারণত, কারণ যে কাজের জন্য তুমি পেকটিন কিনবা সেই কাজ তোমার এগার এগার জিলাটিন দিয়ে হয়ে যায়। তো এই কারণে হোমমেড যদি কেউ জেলি বা তৈরি করতে চায় সাধারণত তারা ওই এগার এগার দিয়েই কাজ কাজ করে, এগার এগার বা তোমার জিলাটিন দিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে যেখানে তোমার চিটচিটে মানে একদম সেট জেলি দরকার নাই, তোমার একটু চিটচিটে জেলি দরকার, সেখানে তুমি এগার এগার ইউজ করতে পারো এই পেকটিনের সাথে। এই হচ্ছে মূলত দিস এনহেন্স দ্য মাউথ ফিল ফ্যাক্টরস এন্ড এনহেন্স প্রোভাইড এ মোর ডিস্টিংটিভ ফ্লেভার। ওয়াটার বাইন্ডিং ইজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড বাই দ্য পেকটিন, দাস লিডিং টু বেটার প্রিজার্ভেশন এন্ড লঙ্গার স্টোরেজ লাইফ। যদি তুমি পেকটিনের সাথে এগার এগার ইউজ করো তাহলে তোমার স্টোরেজ লাইফ বাড়বে, মানে শেলফ লাইফ বাড়ে প্রোডাক্টের। ঠিক আছে, এই কারণে সাধারণত তোমার এগার এগার ইউজ করা হয়। এই হচ্ছে মোটামুটি তোমার পেকটিন কেমিস্ট্রি পর্যন্ত পড়বেই, আর সামনের দিন হচ্ছে ফুড ইউজ অফ পেকটিন পড়বো, আর হচ্ছে পেকটিন তোমার পেকটিনের তোমার জেলিং মেকানিজম অফ পেকটিন পড়বে। তাহলে মোটামুটি আরেকদিন ক্লাস নিলে তোমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে এই ক্লাসে আমরা পড়লাম হচ্ছে পেকটিন কি জিনিস, পেকটিন কোথায় থাকে, তারপরে হচ্ছে এর স্ট্রাকচারটা তো আমি ব্যাখ্যা করছি। স্ট্রাকচারে যদি কারো কোনো প্রবলেম থাকে আগে নিজেরা আঁকাও এবং গ্লুকোজের স্ট্রাকচারের সাথে মিলাও, যে ওই স্ট্রাকচার গুলো কিভাবে হয়েছে, তোমার গ্লুকোজ থেকে কিভাবে স্টার্চ হলো, সিমিলারলি এটাও গ্যালাক্টোজেনিক অ্যাসিডের থেকে পলিগ্যালাক্টোজেন হয়। ঠিক আছে, এই হচ্ছে মূলত বেসিক পার্থক্য। আর এরপর হচ্ছে প্রপার্টিস অনেক প্রপার্টিস আছে, ম্যাক্সিমাম যতগুলো লিখতে পারো আর কি মুখস্থ করতে হবে। আর কেমিস্ট্রির মধ্যে আছে এটা হচ্ছে লো মিথক্সি পেকটিন গুলা তোমার প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে বা রিয়াকশন করতে পারে। তারপরে এটা তোমার পেকটিন উইথ জিলাটিনের সাথে বাইন্ড করতে পারে, জিলাটিনও ওয়ান কাইন্ড অফ তোমার কানেকটিভ টিস্যুগুলোর মধ্যে থাকে আমাদের। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টারাকশন অফ পেকটিন উইথ স্টার্চের সাথেও পেকটিন ইউজ করা হয়। ঠিক আছে, কোন প্রোডাক্টে জেলি বিন যেটা বললাম, যে হার্ড জেলি যদি আমরা তৈরি করতে যাই, যে জেলির একটা শেপ দেওয়া যায়, সেরকম জেলি তৈরি করতে গেলে তোমার স্টার্চ ইউজ করতে হবে পেকটিনের সাথে। তারপর কম্বিনেশন অফ পেকটিনস উইথ এগার এগারের সাথেও ইউজ করে তোমার শেলফ লাইফ বাড়ানোর জন্য। তারপর হচ্ছে তোমার মাউথ ফিলটা বাড়ানোর জন্য বা তোমার ভিসকোসিটিটা বাড়ানোর জন্য, তোমার চিটচিটে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তো পেকটিনের সাথে এগার ইউজ করা হয়। কারো কোনো কোশ্চেন? না স্যার। না স্যার। পেকটিক সাবস্টেন্স রিলেটেড বেশি কঠিন লাগতেছে নাকি? পরে সমস্যা হলে পরে বলবো। জি স্যার, আগে পড়তে হবে নিজে নিজে, তাছাড়া এখন কোনো মাথায় আসতেছে না। স্যার আমাদেরকে যে পিডিএফটা দিয়েছিলেন গ্রুপে, শুনতে পাচ্ছিস তো আমাকে? ওটার মধ্যে কি পুরাটাই আছে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। স্যার
স্যার শুনতে পাচ্ছে না বোধহয়। স্যার নেটওয়ার্ক প্রবলেম থাম। সামা এই চ্যাপ্টারের পিডিএফ কি তোর কাছে আছে? সরি, ওটা শুনবো। হ্যালো স্যার, স্যার আমি বলছিলাম যে নোটের যেটুকু নাই নোটে ওইটুকু সহ কি পিডিএফটা গ্রুপে দিয়েছিলেন? ওটা নাই এরকম তো নেই। এই যে স্যার এগুলো তো এই গ্রুপে নাই। চ্যাপ্টারের পিডিএফটা যদি দিতেন স্যার একবার একটু ভালো হতো, মিস করে এই গেছিলাম চ্যাপ্টার তো আমি দিয়ে দিছি, ক্লাস নেওয়ার আগে একবার দিয়ে দিছি গ্রুপে। স্যার মিস করছিলাম ওইটা, আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, Okay, আমি sir. আবার দিয়ে দেবো, আমি আবার দিয়ে দেবো ক্লাস শেষে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মানে এই চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টারটা দিয়ে দিছিলাম। সমস্যা নেই, তাহলে ওইটাই আমি স্যার আবার মানে দিয়ে ডাউনলোড দিচ্ছি। করতে মনে ছিল না। নোট ছিল তো, আমি বুঝিনি যে এগুলো আবার বাড়বে এত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দেবো। তাহলে তো তোমাদের জন্য সমস্যা হয়ে গেল। নোট আমি আগে দেই এই কারণে যাতে তোমরা রিলেট করতে পারো পড়াগুলো, তাহলে ই করবা নোট পাওয়ার পরে লেকচার গুলো আর একবার রিপিট শুনবা, জি জি স্যার। স্যার। শুনে নোটের সাথে রিলেট করার চেষ্টা করবা, না হলে কিন্তু কঠিন হয়ে যাবে পরবর্তীতে আরো করতে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবা যে তোমার